বাংলাদেশের ইতিহাসের সবথেকে নাটকীয় দিনগুলোর একটি হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। এদিনের প্রতিটি ঘটনায় ভিন্ন ভিন্ন চরিত্র লুকিয়ে আছে। সেনাপ্রধান ক্যান্টনমেন্টে, শেখ হাসিনা গণভবনে, রাষ্ট্রপতি বঙ্গভবনে, আর ডক্টর ইউনূস তখনও দেশের বাইরে। অন্যদিকে ছাত্র জনতার দখলে পুরো ঢাকা। এই পুরো সময় সেনাপ্রধানের ভূমিকা কি ছিল, রাষ্ট্রপতি কি করছিলেন, আর কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে উঠলেন আমাদের প্রধান উপদেষ্টা, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। 4 আগস্ট মধ্যরাত 12টা 20 মিনিট, মানে 5ই আগস্ট হয়ে গেছে তখন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করেন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফাজলে এলাহি আকবরকে। ফোন করে জানান পরদিন উনি যেন তার সাথে দেখা করেন সকালে। 5ই আগস্ট সকাল 10টায় জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবনে আধা ঘন্টার বৈঠক হয়। সেখানে মেজর জেনারেল আকবরকে দায়িত্ব দেওয়া হয় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে সেনা সদরে নিয়ে আসার জন্য। বৈঠক শেষ হয় দ্রুতই, কারণ জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে তখন ভারতের সেনাপ্রধানের ফোন আসার কথা ছিল। সেই সময় ভারতের সেনাপ্রধান ছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মেজর জেনারেল আকবর বৈঠক থেকে বের হয়ে বিএনপি, জামায়াত এবং অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। অন্যদিকে সেনাপ্রধানের আমন্ত্রণে অধ্যাপক আসিফ নজরুলও সেনা সদরে যান। সেনা সদরের আলোচনার বিষয় শেখ হাসিনার বিদায় কিভাবে হবে এবং পরবর্তী সরকার কিরকম হবে। সেনা সদরে যখন বৈঠক হচ্ছে তখনও কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়েননি। বিকাল 3:09 শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট আকাশে উড্ডয়ন করে, আর বিকেল 3:50 টেলিভিশনে দেয়া ভাষণে সেনাপ্রধান ঘোষণা করেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। The military was very clear. The martial law is not the answer. I haven't heard from any quarter. Rather, he said we need to form a government with the cooperation and support of all the parties. টেলিভিশনে ভাষণ দেওয়ার পর সেনাপ্রধান এবং রাজনৈতিক নেতারা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যায় বঙ্গভবনে। ওখানে গিয়ে তার প্রেসিডেন্টকে অনুরোধ করেন উনি যেন পার্লামেন্ট ডিসলভ করে দেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে নতুন করে একটা বৈঠক হয় বঙ্গভবনে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফাজলে এলাহি আকবর বলেন, বৈঠকের এক পাশে বসেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পাশে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, অপর প্রান্তে ছিলেন রাষ্ট্রপতির কাছাকাছি আকবর নিজেই, এবং তার পাশে ইসলামী আন্দোলনের নেতা আসিফ নজরুল এবং জোনায়েদ সাকিও ছিলেন সেখানে। বিপরীত প্রান্তে বসেছিলেন ডিজিএফআই প্রধান এবং অন্যান্য বাহিনীর প্রধানেরা। Tokhane a lot of points were raised. But the first point, of course, Fokhrul, this one of the major demands was Khaleda Zia should be released from the custody. The president was little hesitant. He said there is going to be a government form, let the government take decision. But here Army Chief intervened. He said, no sir, you have the full authority as a president to pardon anybody, you should release her immediately. এরপর বৈঠকে হাই প্রোফাইল ব্যক্তিদের দেশ ত্যাগের বিষয়টি সামনে আসে। বিমান বাহিনী প্রধান বলেন তিনি পুরো এয়ার স্পেস ফ্রিজ করে দিচ্ছেন, কোনো বিমানকে ফ্লাই করার অনুমতি দেওয়া হবে না বলে উনি জানান। এরপর আসে গোপন বন্দিশালার বিষয়টি। প্রেসিডেন্ট তখন প্রশ্ন করেন, আয়নাঘর বলে কি আদৌ কিছু আছে? সত্যি কি সেখানে কাউকে আটকে রাখা হয়েছে? ডিজিএফআই প্রধান কিছু বলার আগেই উত্তর দেন সেনাপ্রধান। তিনি বলেন তিনি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, সবাইকে মুক্তি দেওয়া হবে। মিটিং করতে করতে রাত 11টা বেজে গেছে। তখন প্রফেসর আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হয় উনি যেন ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করেন। ছাত্রনেতারা যেন বঙ্গভবনে এসে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সাথে দেখা করেন, তারা যেন তাদের দাবিটা জানায়। তাদেরকে তিনি খুঁজে পান রাত 1টার দিকে কার্জন হলে। পরদিন বঙ্গভবনে যাওয়ার আমন্ত্রণ জানানো হয় তাদেরকে। তখন ছাত্রনেতারা প্রথম প্রসঙ্গটা তুলেন যে প্রধান উপদেষ্টা কে হবে। আসিফ নজরুল কয়েকজন সিনিয়র ব্যক্তির নাম বলেন, কিন্তু তারা রাজি হয়নি। নাহিদ ইসলাম নিজেই তখন প্রস্তাব করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। এই নাম প্রস্তাবের সিদ্ধান্ত কিন্তু রাতারাতি নেওয়া হয় নাই, সরকার পতনেরও আগের থেকেই তার প্রস্তুতি চলছিল। 1 আগস্ট অর্থাৎ হাসিনার পতনের 4 দিন আগে ছাত্রনেতারা ডক্টর বদিউল আলম মজুমদারের সহায়তায় ডক্টর ইউনূসের টিমের সঙ্গে প্রথম যোগাযোগ করে। 2 আগস্ট আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সরাসরি ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেন এবং প্রস্তাব দেন অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব যেন উনিই নেন। ইউনূস প্রথমে রাজি হচ্ছিলেন না, পরবর্তীতে হাসিনা চলে যাওয়ার আরও অনেক পরে উনি রাজি হন।
5ই অগস্ট ছাত্ররা আরেকটা মিটিং করেন। এটা ছিল তারেক রহমানের সাথে। উনি তখন লন্ডনে। প্রস্তাব ছিল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ এরকম 50-50 ডিভাইড করে একটা জাতীয় সরকার গঠন করা হবে। তবে বিএনপি তার বদলে 7 সদস্যের একটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেয়। সুতরাং জাতীয় সরকার গঠন আর করা যায়নি। পরদিন 6 আগস্ট বিকাল 5:30টার সময় স্টুডেন্ট লিডাররা ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের প্রফেসর তানজিমুদ্দিন খানকে নিয়ে বঙ্গভবনে যান। নাহিদ ইসলামের নেতৃত্বে 4 জন ছাত্রনেতা সেখানে বৈঠক করেন সেনাপ্রধানের সাথে। শুরু হয় দীর্ঘ বৈঠক। এজেন্ডা, কে হবে চিফ অ্যাডভাইজার, কে থাকবে ইন্টারিম গভর্নমেন্টে। তানজিমুদ্দিন খানের বর্ণনা অনুযায়ী ছাত্রনেতাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক চলে 4 ঘন্টারও বেশি। সেখানে ছাত্ররা যুক্তি দেন কেন ডক্টর ইউনূসকে সরকার প্রধান করা উচিত। 5 ঘন্টা পর ছাত্ররা যখন বেরিয়ে আসেন তারা জানায় প্রধান উপদেষ্টা কে হবেন সেই বিষয়টির সমাধান হয়ে গেছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন প্রধান উপদেষ্টা। এরপর শুরু হয় উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া। বিভিন্ন মহল থেকে আসে বিভিন্ন তালিকা। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু নিজেই 27 জনের নাম দিয়েছিলেন। সেখান থেকে বাছাই করেন ছাত্ররা কিছু, কিন্তু চূড়ান্ত তালিকা করেন ডক্টর ইউনূস নিজেই। 8ই অগস্ট রাত 9:30টায় বঙ্গভবনের শপথ নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।